হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইট ডিটেল হোম। তো আজকে একটা নতুন সেশন হবে ফেমাস পার্সোনালিটিস। ঠিক আছে, দেখো, একটা দেওয়ালে যদি একটা হাতুড়া দিয়ে মেরে দেওয়ালটা ভেঙে যায়, তার মানে এটা না যে দেওয়ালটাতে একটা হাতুড়া মেরে ভেঙে গেছে। তার মানে এটা হচ্ছে যে তার আগে অনেকবার বার 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 সেই দেওয়ালটাতে মারা হয়েছে। এবং সেই লাস্ট যে হাতুড়িটা কে মেরেছিল, গান্ধীজি এবং জওহরলাল নেহেরু। তার আগে যে দেওয়ালে হাতুড়ি বেঁধেছিল সেটা হচ্ছে লালা লাজপত রায়, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এবং প্রমুখরা আরো কয়েকজন ছিল, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা ছিল। তারপরে দেশ স্বাধীন হয়েছে, একদিন দুদিন হয়নি। প্রচুর কষ্ট করে, প্রচুর আন্দোলন করে, প্রচুর প্রোটেস্ট করে তারপরে দেশ স্বাধীন হয়েছে। তো আজকে আমরা পড়বো, আজকে হচ্ছে নেতাজির জন্মদিন, 23শে জানুয়ারি। আহ আজকে নেতাজির স্মরণ করবো। তো বোস উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং আহ, তার পড়াশোনা হচ্ছে উড়িষ্যার কটকে ইউরোপিয়ান স্কুলে। সে মাধ্যমিক পাস করে সেকেন্ড র্যাঙ্ক করে 1913 খ্রিস্টাব্দে। হুম। এবং মাধ্যমিক পাস করে সে প্রেসিডেন্সি কলেজে যায়, প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন হয়। এবং সেখান থেকে তাকে এক্সপেল করে দেয়। কেন এক্সপেল করে দেয়, কারণটা কি? কারণ তার মধ্যে একটা ন্যাশনালিস্ট ভাব ছিল, একটা স্বাধীন চেতনার ভাব ছিল, যে আমরা স্বাধীন, এটা ভিতরে একটা স্বাধীনতার ভাব ছিল, তার মধ্যে দেশভক্তি ছিল। তাকে এক্সপেল করে দেয়। তখন ভারতের অবস্থা, বিশেষ করে ভারতের স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা খুব খারাপ ছিল। বিভিন্ন ধরনের হসপিটালে বিভিন্ন ধরনের মহামারী লেগেছিল। মহামারী, প্লেগ, কলেরা, ম্যালেরিয়া, এসব ছড়িয়ে গেছিল চারদিকে। সেই কিন্তু এইসব ঘটনা হয়েছিল ব্রিটিশ যে ব্রিটিশ যে ছিল সরকার, তাদের জন্য হয়েছিল। তখন এই কলেরার কারণে 2.5 লক্ষ মানুষ মারা যায়। কারো বাড়ি বাড়ি, একটা গ্রামে অনেক লোক মারা যায়। চারদিকে একদম মহামারী, বাড়ি বাড়ি কারো বাবা মারা গেছে, কারো মা, কারো বাচ্চা মারা গেছে, কোলে আছে, বা অন্তিম সংস্কার করার জন্য কেউ নাই। এইভাবে হয়েছে, অবস্থা একদম খারাপ ছিল। তখন সেই সিচুয়েশন দেখে নেতাজি সুভাষচন্দ্র বোস, ওর ভিতরে একদম রুহু কেঁপে যায়। কি হচ্ছে আমাদের দেশে, কি করছে এরা আমাদের দেশকে নিয়ে। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু মানব প্রেমিক ছিল, এবং সে মানবতার দিকে এগিয়ে আম, সেসব সামাজিক কাজও করেছিল। আর স্টুডেন্ট, আর এবং স্টুডেন্টদের লিডার তো ছিলই। তার যে এত বুদ্ধি, এত ট্যালেন্টেড, তার জন্য সে স্টুডেন্টের লিডারও ছিল। একদিন কি হয়, কলেজে, কলেজের প্রিন্সিপাল ছিল কি ব্রিটিশ। ঠিক আছে, কোন প্রিন্সিপাল অকারণে স্টুডেন্টদের মারতো, মারধর করতো। তো সেই কারণে কলেজের প্রিন্সিপাল অকারণে মারতো, সে কারণে গেল কোথায়, প্রিন্সিপাল না, প্রফেসর মারতো। তো বোস সেই প্রিন্সিপালের কাছে গেলো, কেন মারলো, কেন কি করলো, তাকে ক্ষমা চাইতে হবে। তো প্রিন্সিপাল বললো, এটা কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নাই, এটা মারতে করতে পারে। তো বোস প্রোটেস্ট করলো, আন্দোলন করলো, দিয়ে এই খবরটা আবার চারদিকে ছড়ালো, পেপারে ছেপে গেলো। তারপরে সেই প্রফেসর এসে আবার সবার কাছে ক্ষমা চাইলো। ঠিক আছে, তারপর আবার সেই প্রফেসর সেই কাজ আবার করলো, আবার মারধর করলো। তো বোস কিন্তু আবার মারধর করলো, তখন কিন্তু আর স্টুডেন্টরা থেমে থাকলো না, আবার কেলিয়ে দিল প্রফেসরটাকে। তখন কিন্তু ব্রিটিশ দেশের অবস্থা, সবাই রেগে গেলো, দিয়ে সবাইকে ডাকলো যে কেন এরকম করা হয়েছে, এটা তো পিঠ পিছে ওয়ার করলো। কেন? বলছে না, পিঠ পিছে ওয়ার কেন, এটা আগে থেকে মারা হয়েছে। কেন মারবে, কেন আমরা অন্যায় সহ্য করবো, কেন অপরাধে মারবে, কেন আমাদের এরকম হবে? তো সবাই মিলে একটা কমিশন করে বলছে, বস তুমি ক্ষমা চাও সবার কাছে, এই কাণ্ডটা যে করেছো, ক্ষমা চাও। না, আমি ক্ষমা চাইবো না। তার জন্য এত ভিতরে দেশভক্তি, তার জন্য তাকে এক্সপেল করা হয়। ঠিক আছে, এই ছিল তার কলেজ লাইফ। সেই সময় কিন্তু কলেজ লাইফে এরকম অ্যাক্টিভিটি, এত দেশপ্রেম, এত দেশভক্তি সেই কলেজ লাইফে। তারপরে তার বাবা ছিল ব্যারিস্টার। হুম। তার বাবা তাকে আইসিএস, আইসিএস হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, করতে লন্ডনে পাঠিয়ে দেয়। ঠিক আছে, আইসিএস বলতে কোথায়, লন্ডনে পাঠায়। লন্ডনে এই যে আইসিএস কোর্সটা হচ্ছে 4 বছরের, 4 বছরে কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। সেই লন্ডনে গিয়ে সে 4 বছর জায়গায় 7 মাসে কমপ্লিট করে দেয়, এবং র্যাঙ্ক আনে 4th র্যাঙ্ক।
ফোর্থ র্যাঙ্ক নিয়ে চলে আসে। তখন ভাবে এই যে আমি ফোর্থ, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস ভাবে আমার তো ফোর্থ র্যাঙ্ক আসলো ঠিকই, কিন্তু আমাকে করতে হবে কি, সে তো ব্রিটিশদের আন্ডারে কাজ করতে হবে, সে তো ব্রিটিশদের আমাদের আন্ডারে আমাকে সবকিছু করতে হবে, আর কি করতে হবে, ভারতীয়দের জ্বালাতন করতে হবে। এটা তো ওর দ্বারা সম্ভব না। সে আইসিএস পেয়ে সে প্রফেসর হয়ে এলো ঠিকই, ও একটা নির্দিষ্ট পদ পেয়ে এলো ঠিকই, কিন্তু করতে হবে কি, ওই একই কাজ করতে হবে, কি কাজ করতে হবে, ভারতীয়দের চালাতে হবে, ভারতীয়দের কি করতে হবে, আর সে কাজ সে করবে না। সে তার তার মধ্যে ছিল ন্যাশনালিস্ট ভাব, দেশপ্রেম ভাব ছিল। সে কাজ কেন করবে? সে আরামের জীবন ছেড়ে যুদ্ধের জীবন কাটাতে চায়। কেন আমরা অন্যায় অত্যাচার সহ্য করব? তো আইসিএস এ প্রথম ব্যক্তি যে ফোর্থ র্যাঙ্ক হয়ে সে ইস্তফা দিবে, এই খবরটা চারদিকে ছড়ে যায়, ভারতের পুরো এলাকায় ছড়ে যায় যে প্রথম ব্যক্তি যে ফোর্থ র্যাঙ্ক হয়ে আইসিএস এর পদ ছেড়ে দিল। চারদিকে ছড়ে যায় কে এমন ব্যক্তি। আর ব্রিটিশ ক্রাউডের মধ্যে ব্রিটিশরা সবাই মানে হতভম্ব হয়ে যায়, পাগল হয়ে যায় যে কে এমন ব্যক্তিদের ছেড়ে দিল এই পদটা। হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের বোস। ঠিক আছে, তো ইস্তফা দিয়ে যায়। তার বাবা মা কিন্তু খুব বোঝায়, বাবা কাকা সবাই বোঝাতে, কেন এরকম করছো না করছো। বলছে না, তার মনের মধ্যে, তার খুনের মধ্যে ঢুকেছে কি, দেশপ্রেম। দেশকে স্বাধীন করতে হবে, যে করে হোক, এনি হাউ আমাদেরকে দেশকে স্বাধীন করতে হবে। তো যখন এই লন্ডন থেকে সে আহ, মুম্বাই মুম্বাই আসে, মুম্বাই বন্দরে, তখন দেখছি হাজার হাজার লোকের ভিড় তাকে দেখার জন্য। এমন জিনিস ইতিহাসে প্রথমবার ঘটছে, তাকে দেখার জন্য হাজার হাজার লোক আছে, তাকে মালা টালা পড়ায়, ঠিক আছে, তাকে সম্বোধন জানায়। সেই সময় একটা টাইম, সেই সময় 1928 খ্রিস্টাব্দে কংগ্রেস কিন্তু একদম স্ট্রং পয়েন্ট হয়ে গেছিল। কংগ্রেস একদম ওদের কংগ্রেসের পিলার কিন্তু একদম স্ট্রং হয়ে গেছিল কংগ্রেস। আহ, কংগ্রেসের মধ্যে আস্তে আস্তে কি হয়, সে রাজনীতিতে ঢুকে যায় কে, এই নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন ছিল কে, জওহরলাল নেহরু, আহ, আমাদের গান্ধীজি, ঠিক আছে। তো গান্ধীজি আর বোসের মধ্যে ছিল মতবিরোধ, ছিল কি ছিল, মতবিরোধ। মন বিরোধ ছিল না, মানে মনের মধ্যে ঠিক মিল ছিল, মনের মধ্যে ভিতরে একটা আন্তরিকতা ছিল ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনা, গান্ধীজির চিন্তা ভাবনা এবং নেতাজি সুভাষচন্দ্রের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। গান্ধীজি কি চিন্তা ভাবনা করতো, আমরা স্বাধীনতা নিব ঠিক, কিন্তু কোনো মারপিট, দাঙ্গা, ভায়োলেন্স করবো না, এগুলো কোনো কিছু করবো না। আর নেতাজি ছিল কি, আমাদের যে করে হোক, এনি হাউ আমাদেরকে স্বাধীনতা চাই, যদি খুনাখুনি করতে হয় সেটাও করতে রাজি, যুদ্ধ করতে হয় সেটাও করতে রাজি, আমাদেরকে পূর্ণ স্বরাজ চাই। তখন নেতাজি সুভাষচন্দ্র কিন্তু গান্ধীজিকে প্রচুর সম্মান করতো, প্রচুর সম্মান করতো। তখন ভাইসরয় ছিল কি, লর্ড ইরভিন, যখন কংগ্রেস 1928 খ্রিস্টাব্দে কংগ্রেস, তখন ভাইসরয় ছিল লর্ড ইরভিন। আর কংগ্রেসের অধিবেশনে, তখন একটা অধিবেশন ছিল কলকাতা অধিবেশন 1928 খ্রিস্টাব্দে, তখন একটা বিল পাস হয়। তখন তারা বলে যে তোমাদেরকে ডমিনিয়ন স্ট্যাটাস দিব। স্ট্যাটাস ডমিনিয়ন, সেই স্ট্যাটাসটা কি, সেটা হচ্ছে কি, এই যে ইলেকশন করে যে কেউ প্রধানমন্ত্রী হবে, সবকিছু ভারতীয়রা হবে, কিন্তু যেগুলো কেন্দ্র পয়েন্ট, যেরকম action, হ্যাঁ, তো যেগুলো স্ট্রং পিলার, যেরকম ডিফেন্স, কমিউনিকেশন অ্যান্ড ফরেন রিলেশন, এগুলো থাকবে কার হাতে, এগুলো থাকবে ব্রিটিশদের হাতে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো চায়নি। ও চাইছে কি, পূর্ণ স্বরাজ, ও চাইছে পূর্ণ স্বরাজ। তো 1930 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু ঝান্ডা, ভারতীয় ঝান্ডা তুলে দেয় এবং পূর্ণ স্বরাজের দাবি তুলে। তো আস্তে আস্তে কি হয়, এদিকে আমাদের ভারতবর্ষে দুটা দল থাকে, নরমপন্থী এবং চরমপন্থী। আস্তে দেখা যায় বেশিরভাগ লোকগুলো চলে যাচ্ছে কার দিকে, নেতাজি সুভাষচন্দ্র বসু, কারণ ওর চিন্তা ভাবনা ছিল আলাদা। আর একদিকে আছে গান্ধীজি, গান্ধীজির দিকে লোক ছিল, ওকে লোক ভালোবাসতো, কিন্তু অপেক্ষাকৃত কম। আর গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র দুশ্মন ছিল না, বন্ধুত্ব ছিল। তাদের লক্ষ্য একটাই ছিল কি, স্বাধীনতা। লক্ষ্য একটাই ছিল স্বাধীনতা, কিন্তু মতবিরোধ ছিল, এর মত আলাদা, ওর মত আলাদা। মন কিন্তু, মনে মনে কিন্তু ভালো ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1939 খ্রিস্টাব্দে এই গরম দল এবং চরম দল, মানে দুটো দল গঠিত 1939 খ্রিস্টাব্দে, এরকম ভাবে চলতে থাকে। তারপরে আস্তে 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 দেখে যে গান্ধীজি দেখে যে আমার থেকেও তো পাওয়ার বেশি যাচ্ছে, আস্তে আস্তে আমার যেটা সম্মান, আমাকে লোক তো আমাকে আর বেশি জানছে না।
আস্তে 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 বড় হয়ে যাচ্ছে কে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তখন 1939 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শুরু হয়, ঠিক আছে, তখন আহ, নেতাজি সুভাষচন্দ্র বলছে যে এখন এই আমাদের সুবর্ণ সুযোগ আহ, আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে, যাতে ব্রিটিশরা আমাদেরকে ভালোভাবে আহ, পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়, না হলে আমরা যুদ্ধে নামবো। ঠিক আছে, এবার গান্ধীজি বলে না, এখন আমাদের যে দুশ্মন আছে, শত্রুরা আছে, এখন ওরা বিপদে আছে, এখন তাদেরকে আঘাত করলে হবে না। এরকম টাইপের লোক ছিল গান্ধী, যেটা বলে না, একটা থাপ্পড়ে মারলো তো গাল করে দিল, একটা থাপ্পড়ে মারো, ঠিক আছে, এরকম টাইপের লোক গান্ধীজি। ঠিক আছে, তো আরো মতবিরোধ না বেড়ে যায়। বেড়ে গিয়ে কি হয়, তখন গান্ধীজি বলে ওই টাইমে ফের কংগ্রেসের কংগ্রেসের অধিবেশনে সভাপতি চেঞ্জের একটা টাইম চলে আসে। ঠিক আছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ইলেকশন হয়, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আর একদিকে গান্ধীজি। গান্ধীজি নিজে না, গান্ধীজির হাত হাত ধরে সাউথ থেকে নিয়ে আসবে একজনকে, যার নাম হচ্ছে পট্টবী সীতারামাইয়া। দুজনের মধ্যে কি হবে, ইলেকশন হবে এবং কংগ্রেসের সভাপতি নির্ণয় হবে, কে সভাপতি হবে। তো আহ, গান্ধীজি ইলেকশনের জন্য লড়ে, ঠিক আছে, সবাইকে বলে যে পট্টবী সীতারামন হারা মানে আমাকে, আমার হার, সবাইকে গিয়ে বলে 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 যতগুলো ভারতে যতগুলো ম্যান ম্যান সিট আছে, ঠিক আছে, আর এদিকে নেতাজিও কিন্তু লড়ে। কি হয়, পট্টবী সীতারামন এবং গান্ধীজির মধ্যে পট্টবী সীতারামন পায় 1375টা সিট এবং বোস পায় আমাদের 1580টা সিট। তখন কিন্তু আরো মাথা খারাপ হয়ে যায়, আমি হেরে গেলাম, পট্টবী সীতারামন হারা মানে গান্ধীজি না, আমি হেরে গেলাম। তার কিন্তু আর মাথা কোনো কাজ করে না। আস্তে আস্তে তারপরে কি হয়, একটা টাইম এমন পরিস্থিতি চলে আসে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে প্রচুর মানত, প্রচুর সম্মান করত। তো একটা টাইমে এসে গান্ধীজি বলে যে তুমি কংগ্রেস থেকে রিজাইন দিয়ে দাও, তুমি কোদিন থেকে। আর গান্ধীজি এতটাই যোগ্য, না সরি, গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস এতটাই যোগ্য, এতটাই মূল্যবান, এতটাই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, আদর্শ স্টুডেন্ট ছিল, যে বলা মাত্রই সঙ্গে সঙ্গে তার পায়ে কোনো বাধায় কংগ্রেস থেকে রিজাইন দিয়ে দিল। ঠিক আছে, এরপরে কিন্তু ছাড়বে না, কিন্তু এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আশা কিন্তু ছাড়বে না, ও একাই লড়বে, কিন্তু লড়বে, আরো লোক জোগাড় করবে, কিন্তু লড়বে। তো যখন কংগ্রেস থেকে ছেড়ে দেয়, তো কংগ্রেস তো আর ওকে সাহায্য করে না, সাহায্য করবে না, কিভাবে করবে, কংগ্রেস থেকে তো ও ইস্তফা দিয়ে দিয়েছে। তো তারপরে আস্তে আস্তে কি হয় যে ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারংবার জেলে নিয়ে যায়, অনেক মারধর করে, বারংবার জেলে নিয়ে অনেক মারধর করে, অনেক মারধর করে, ঠিক আছে, জেলে ভরে দেয়। তারপরে শেষে তখন কিন্তু কংগ্রেসের আর সাহায্য পায় না, শেষে তার বাড়িতে বন্দি করে দেয় এবং এসে তার বাড়িতে সিআইডি লাগিয়ে দেয়, সব সময় নজর রাখবে যে কোন দিকে এসে যাচ্ছে, কোথায় যাচ্ছে না আছে। ঠিক আছে, তো তখন নেতাজি সুভাষচন্দ্রের ওখানে কি করে বাড়িতে নজর রাখেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তারপরে সে বাড়িতে বসে থাকে না তো, তারপরে কি হয়, দেশের নেতাজি ভিতরে ভিতরে প্ল্যান করে দেশের বাইরে কিভাবে বেরোনো যাবে, বাড়ি থেকে কিভাবে পলায়ন করা যাবে। সেই টাইমে তখন চলছিল ওয়ার্ল্ড ওয়ার 2। তখন কিন্তু দুটো টিম ছিল, একটা হচ্ছে এক্সিস অ্যালায়েন্স, একটা হচ্ছে অ্যালাইড পাওয়ার। আচ্ছা, এটা বুঝতে গেলে কি হবে, এক্সিস অ্যালায়েন্সে কে ছিল, জার্মানি, ইটালি আর জাপান। আর অ্যালাইড পাওয়ারে কে ছিল, ছিল ফ্রান্স, ইংল্যান্ড, ইউএসএ, পোল্যান্ড আর সোভিয়েত ইউনিয়ন। তখন একটা কথা বলে না যে ডোন্ট ওয়েট ফর পারফেক্ট মোমেন্ট, টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। তখন সে কোনো পারফেক্ট মোমেন্টের কোনো অপেক্ষা করেনি, তখন এসে বাড়ি থেকে পলায়নের জন্য তার একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে মিয়া আকবর শাহ। ঠিক আছে, তো প্রথমে সে প্ল্যান করে, প্রথমে সে যাবে সোভিয়েত ইউনিয়নে যাবে, প্রথমে প্ল্যান করে এটা, ঠিক আছে। তার বন্ধু কে ছিল, মিয়া আকবর। এবং একদিন রাত্রে তার ভাতিজা, তার নাম হচ্ছে আহ, শিশির, তার ভাতিজা হচ্ছে শিশির। তো প্রথমে যাবে কলকাতা, কলকাতার পরে ধানবাদের পরে কাবুল, কাবুল হয়ে মস্কো যাবে, এটা প্ল্যান করে। তো একদিন রাত্রে তার ভাতিজাকে নিয়ে শিশির তাকে নিয়ে বাড়ি থেকে
সিআইডির চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়ে কে নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো বলে না যে একটা কথা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কেউ কিন্তু সাথে ছিল না, যেহেতু কংগ্রেস থেকে বেরিয়ে গেছিল। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা একটা কবিতা লিখে নি, যদি তোর ডাক শুনতেও না আসে তবে একলা চলো রে। সে এবার একলা চলতে শুরু করলো, একলা চলো একলা চলো একলা চলো রে। ঠিক আছে, সেই পারফেক্ট মোমেন্টটাকে ধরার জন্য একদিকে কি আছে এক্সেলেন্স, একটা যে অ্যালাইড অ্যালায়েন্স, তো এক্সিস অ্যালায়েন্সে এরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারও জিততে পারেনি এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, আর জিতছে কারা? অ্যালাইড আছে, যেখানে ইংল্যান্ড আছে, ব্রিটিশরা আছে। ঠিক আছে, আচ্ছা, তো সে এভাবে চলে যাবে কোথায়? জার্মানিতে। কোথায় চলে যাবে? জার্মানিতে। জার্মানিতে কে আছে? হিটলার। তারপরে বিশাল বড় বাড়ি হিটলারের। ঠিক আছে, প্রথম প্রথম তো পারমিশন পাচ্ছিল না হিটলারের সাথে দেখা করার জন্য, তো অনেক কষ্ট মষ্ট করে পারমিশনটা পেলো হিটলারের সাথে দেখা করার জন্য। পরে তাকে আগে বসতে দেয়, বসে থাকে, দিয়ে একটা লোক আসে, মানে হিটলার আসে, হিটলার আসে, কে বলছে এসে, হ্যালো আমি হিটলার, কেমন আছো? তো এসে বলছে, নমস্কার, আমি ভারত থেকে এসেছি, আমি হিটলারের সাথে দেখা দেখা করতে চাই। সেই লোকটা অবাক হয়ে যায় যে হিটলার এসে হাত বাড়িয়ে বললো, তো ও কিভাবে বুঝলো যে আমি হিটলার না? তারপর সে কিন্তু মাথা খারাপ হয়ে যায় তার, যে আমি হিটলার আর এ বুঝতে পারছি না কেন। তারপরে লোকটা আবার ফের ঘরে ফিরে যায়। সে কিন্তু বসে আছে এক জায়গায়, দিয়ে আরেকজন আসলো, সেরকম মুখ সেরকম কাটা, ঠিক আছে, এরকম আস্তে আস্তে, হ্যালো আমি হিটলার, তুমি কোথা থেকে এসছো? দিয়ে আবার বলছে, নমস্কার, আমি ভারত থেকে এসেছি, আমি হিটলারের সাথে দেখা করতে চাই। লে জ্বালা, মাথা খারাপ, এ বুঝে নিচ্ছে কি করে, কি করে বুঝে নিচ্ছে যে, তারপরে আবার একজন আসে, এরকম করতে করতে লাস্ট বার অরিজিনাল যে হিটলার, ঠিক আছে, সে আসে, দে একদম বুঝতেছে, হ্যাঁ বলেন কি খবর, কোথা থেকে এসছেন? তারপরে একটা জিনিস, হিটলারের তারপরে সে উঠে দাঁড়ায়, দিয়ে বলে, নমস্কার, আমি ভারত থেকে এসেছি, নিজে হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করে তারপরে আলোচনা হয়। তো ও প্রথমে বলে, তুমি ও যে হিটলার না, এর আগে যারা এসেছিল ওরা যে হিটলার না, তুমি কিভাবে চিনলে কিভাবে? আজ পর্যন্ত পুরো ওয়ার্ল্ডে কেউ মানে কনফিউজ হতে পারেনি এরা হিটলার না, কেউ বুঝতে পারেনি, তুমি কিভাবে চিনলে? তোমার মধ্যে এমন কি আছে যে বুঝতে পেরে গেলে? তো আমাদের বোস বলল যে দেখেন, যে হিটলার থাকবে ওর আলাদা একটা মানে ওজন থাকবে, ও এসে কখনো হাত বাড়াবে না, বা ওর একটা, আমি এত দূর থেকে দেখা করতে এসেছি, ওদের একটা আলাদাই পাওয়ার থাকবে, পাওয়ারটা আসছিলই, আলাদা একটা ক্রিয়েটিভিটি থাকবে। ও এসে প্রথমে হাত এরকম বলবে না, ওর মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট ছিল, বোসের মধ্যে প্রচুর ট্যালেন্ট ছিল। হুম, তো এইভাবে হিটলারের সাথে তার আলোচনা হয়, ঠিক আছে। তারপরে আহ, হিটলারের সাথে ঠিকঠাক করে আলোচনা হয়। হুম, হিটলারকে একদম পুরো সারপ্রাইজ করে দেয় যে এত ট্যালেন্টেড লোক আমার সাথে দেখা করতে এসছে। হিটলার মুগ্ধ হয়ে, হিটলার বলছে, আমাকে সাহায্য করো, এরকম এরকম ব্যাপার, যে আমাদের ভারত স্বাধীনতা করতে হবে, ভারতকে স্বাধীন করতে হবে, ব্রিটিশরা এরকম অন্যায় অত্যাচার করছে। তারপরে কি করে হিটলার বলছে যে আমাদের জার্মানি থেকে তো ইন্ডিয়া অনেক দূর, তুমি চলে যাও কোথায়? জাপানে। কারণ জার্মানি, জাপান, ইটালি এরা কি ছিল? এক্সিস অ্যালায়েন্স, এরা সঙ্গে ছিল, এরা একসাথে ছিল। জার্মানি, জাপান, ইটালি কি ছিল? একসাথে ছিল। এরা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে হেরেছিল ঠিকই, কিন্তু এরা একসাথে ছিল। ও কি করে কিছু যুদ্ধবন্দী সৈন্য ছিল কার কাছে? হিটলারের কাছে। ওই ইংরেজদেরই সৈন্য ছিল, হ্যাঁ, কত 4,000-এর মতো সৈন্য ছিল, ঠিক আছে। ওই 4,000 সৈন্যকে নিয়ে গঠিত হয় কি? আজাদ হিন্দ ফৌজ। ওদেরকে নাম দেয় কি? আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত করে, ঠিক আছে। তারপরে কি করে হিটলার হিটলারকে কি করবে? হিটলার তাকে পাঠিয়ে দিবে কোথায়? জাপানে। কোথায়? জাপানে, ঠিক আছে। এই যে এত কিছু করছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইল্ড ও চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে পুরো সৈন্য তৈরি করছে, এই ব্যাপারটা কিন্তু ব্রিটিশরা জেনে যায়, জেনে যাবে যে এরা আছে কোথায়, এখন কোথায় আছে? জার্মানিতে আছে, এরা তো জেনে যাবে।
ঠিক আছে। তারপরে কি হয়, হিটলার তাকে একটা বিশাল বড় একটা পাণ্ডুবি দিবে, যেটা সমুদ্রে চলবে, যেটা সমুদ্রের নিচ থেকেও চলবে, উপর থেকেও চলবে। পাণ্ডুবি মানে সাবমেরিন যাকে বলে, সাবমেরিনের উপর থেকে যাবে, সেটা 90 দিন লাগবে যেতে শুধু জার্মানিতে। তারপরে ওই পাণ্ডুবি দিয়ে প্রথমে যেতে 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 সুমাত্রা দ্বীপে যাবে, সুমাত্রা দ্বীপ। এবার সুমাত্রা দ্বীপ থেকে প্লেনে করে কোথায় যাবে, টোকিওতে। সুমাত্রা দ্বীপ থেকে কোথায় যাবে, টোকিওতে। তারপরে জাপানের, প্রথমে জাপানে পৌঁছাবে, জাপানের প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন করবে, মানে একটা কনফারেন্স করবে ওর সাথে, যে আমাকে সাহায্য করো, বা বলছে যে আম, আহ, এশিয়া তো এশিয়াই, আমরা হচ্ছে এশিয়ার, এশিয়া, এশিয়ার দেশগুলো একে অপরের সাথে সাহায্য করবে না তো কারা করবে। যেরকম জাপানে ভগবান হচ্ছে কি, ভগবান বুদ্ধ, তো তোমরাও ভগবান বুদ্ধকে মানো, আমরাও ভগবান বুদ্ধকে মানি। এরকম করে একটা কনফারেন্স করবে, ঠিক আছে, একদম তারপরে ও এই, জাপানের যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে অ্যানাউন্স করবে যে আমরা বোসের সাথে আছি, আমরা বোসকে সাহায্য করব, ঠিক আছে। তারপরে হয় কি, যে তখন সিঙ্গাপুর আর জাপানের কিন্তু ক্যাচাল চলছিল, যুদ্ধ চলছিল, ঠিক আছে। এখানে সিঙ্গাপুর, এখন সিঙ্গাপুরে কে ছিল, ব্রিটিশরা ছিল, ইংরেজরা ছিল, ঠিক আছে। এখানে ইংরেজরা থাকবে, আর এখানে ভারতীয় সৈন্যরাও থাকবে, ওখানে থাকবে কারা, ইংরেজরাও থাকবে, ভারতীয় সৈন্য থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই নেতাজি সুভাষচন্দ্র বোস বুদ্ধি কি করবে, এখানে ধরে নাও ইংরেজ সৈন্য যেহেতু 85,000 থাকে, তো ভারতীয় সৈন্য থাকবে 45,000, ঠিক আছে। তো এখানে এই নেতাজি সুভাষচন্দ্র বসু বুদ্ধি করে করবে কি, যখন এরা সিঙ্গাপুরের উপর অ্যাটাক করবে, যখন অ্যাটাক করবে তখন কাগজে লিখে দিবে, ঠিক আছে, কাগজে আম, তখন অনেকগুলো কাগজে লিখে দিবে, আর কাগজগুলো ওই প্লেন থেকে নিচে ফেলে দেবে। কাগজে কি লিখবে, তোমরা আর কতদিন ব্রিটিশের গোলাম খাটবে, সেই হিন্দিতে লিখবে, ইংলিশে লিখবে, তামিলে লিখবে, সব সব ভাষাতে লিখবে, তোমরা আর কতদিন আহ, ব্রিটিশদের গোলাম খাটবে। তো এই কথাটা লিখে পুরো ছড়িয়ে দেয়, পুরো যেখানে যুদ্ধ হবে কিনা, সৈন্য ছিল একজনারই ব্রিটিশদের, সেখানে ছিল ভারতীয় মিশে, সেখানে পুরো ছেড়ে দেয়। এটা কার বুদ্ধি, বুদ্ধিটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। দিয়ে এই পুরছি যখন চারিদিকে ছড়িয়ে দেয়, সবাই পড়ে, এটা এটা কি, মানে ওই জিনিসটা মনের ভিতরে একটা আগুন ধরে নেবে। তখন কি হবে, সেখানে ইংরেজ সৈন্য এবং ভারতীয় সৈন্যরা পুরোদমে যুদ্ধ করবে, এবং সেখানে জাপান জিতে যাবে, ঠিক আছে, জাপানরা জয়লাভ করবে। এবং সেই যে 45,000 সৈন্য থাকবে ভারতীয়, সেটা কাকে দিবে বলতো, বোসকে দিবে। এই 45,000 সৈন্যকে কে সামলাতো, রাসবিহারী বোস। রাসবিহারী বোস তাদের ট্রিট করতো, তাদের তৈরি করেছিল ঠিকই। আর এই 45,000 সৈন্যকে নিয়ে তৈরি হবে কি, আজাদ হিন্দ ফৌজ, কি তৈরি হবে, আজাদ হিন্দ ফৌজ তৈরি করবে। এবং এটা দিবে কাকে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে, আমাদের বোসকে, আমাদের সেট, আমাদের বসকে দিবে, ঠিক আছে। প্রথমে এরা কি করবে, কারণ এত কিছু দেওয়ার কারণ কি, কারণ এই জাপান যে আছে, জাপানকে তো সিঙ্গাপুর দিয়ে দিল, এটা বুদ্ধিটা কার ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস। জাপানের যে প্রাইম মিনিস্টার ছিল, ও কিন্তু পুরো সারপ্রাইজ হয়েছে যে এত বুদ্ধিমান মানুষ এত কিছু ই করে দিল, তো অবশ্যই সাহায্য করবে। তো এই যে এত বড় পুরো ওয়ার্ল্ড ওয়াইড জিনিসগুলো করছে, এগুলো কিন্তু সব ইংরেজরা জেনে যাচ্ছে, ইংরেজরা কিন্তু সব ব্রিটিশরা সব আস্তে আস্তে জানতে পারছে, ঠিক আছে। তো প্রথমবার নাগাল্যান্ডের যে পাহাড়ি অঞ্চল, মানে নাগা পাহাড়, ওই যে পাহাড়ি অঞ্চল থেকে অ্যাটাক করবে, মানে আজাদিন ফৌজ আসবে 1944 সালে, আম, এপ্রিল মাসে, এপ্রিল মাসে তারিখটা কটা ছিল, 1944 সালে এপ্রিল মাসে প্রথমে ফার্স্ট মণিপুরে গিয়ে প্রথমবার পতাকা উত্তোলন করবে কারা, এই আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা প্রথমবার 1944 খ্রিস্টাব্দে মণিপুরে গিয়ে প্রথমবার এই পতাকা উত্তোলন করবে। হুম, সবাই কিন্তু নেতাজিকে খুবই মানত, ঠিক আছে। একটা গল্প হচ্ছে যে রেঙ্গুনে, বার্মায় একটা জমায়েত হয়ে টাকা পয়সা তোলার জন্য জমায়েত হবে। তখন একটা মুসলিম লোক, ঠিক আছে, বলে যে আমি আমি তার তার জমানো, সারা জীবনের জমানো টাকা, কয়েক কোটি টাকা, কোটি টাকা মানে তখনকার সময় প্রচুর টাকা, সব দিয়ে দিবে।
তারপরে বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তুমি সব টাকা দিয়ে দিলে তুমি থাকবে কি করে, চলবে কি করে? বলছে সবাই তো, আমার বাড়িকার সবাই সৈন্যতে যোগ দিয়ে দিয়েছে, সমস্যা নেই, স্বাধীনতার জন্য সবকিছু করতেই রাজি। আর এবং জিন্না ছিল, জিন্না বলেছিল যে বোস প্রধানমন্ত্রী হলে আমি তার সাথে থাকবো, আমি তার পাশে থাকবো। এর ফলে কোনো যদি বোস থাকতো, কোনো পাকিস্তানি হতো না। কারণ জিন্না তার সাপোর্টে ছিল, কার আহ, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের সাপোর্টে ছিল। বোস থাকলে কোনোদিন পাকিস্তান হতোই না। বোস থাকলে কোনো পাকিস্তান পাকিস্তান হতো ভারতেই, পাকিস্তান ভারতেই থাকতো আজকে। আর গান্ধীজি, উম, গান্ধীজিও বলতো যে আনডিভাইডেড, কখনো চায়নি যে পাকিস্তান হোক, ঠিক আছে, কিন্তু একমাত্র জিন্নাকে কন্ট্রোল করতো। জিন্না খুবই মানতো বোসকে, একমাত্র বোসের কথাই শুনতো কে, জিন্না। সেই টাইমে কি হয়, যাই হোক, সেই টাইমে কি হয়, এই আমেরিকা জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলে দেয়। তখন কি হয়, তখন তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন জাপান যতটা পারে ততটা কিন্তু আহ, বোসকে সাহায্য করেছিল, যতটা পেরেছিল ততটা সাহায্য করেছিল। এরপরে আর কিন্তু সম্ভব হলো না সাহায্য করা, তখন কিন্তু আর সাহায্য করতে পারবে না, তখন কিন্তু পিছনে হেঁটে যাবে, যেহেতু তার দেশে বোমা ফেলেছিল, ঠিক আছে। তখন ভারত, তখন প্রথমবার নেতাজি সুভাষচন্দ্র বোস মহিলাদের ব্রিগেড তৈরি করবে, প্রথমবার মহিলাদের ব্রিগেড তৈরি করবে। এবং এই যে নর্থ ইস্ট থেকে যে টিম ছিল ওদেরকে একটু পিছনে সরতে বললো, ওদেরকে ডেকে নেয়। কারণ যেহেতু সবকিছু ব্যবস্থা একটা দরকার, এত কিছু, এত এতগুলো সৈন্য, এতগুলো ফৌজ চালাতে অনেক খরচা হয়, ঠিক আছে। তার জন্য খাবার দাবার, আহ, থাকা, ব্যাপারটা পর্যাপ্ত পরিমাণে ছিল না। তার জন্য কি হয়, একটু পিছনে সরে আসে। সেই সময় ওয়ার্ল্ড ওয়ার কিন্তু শেষের দিকে, এবং বোস প্ল্যান করবে যে উম, ওখান থেকে গিয়ে ইউএসএস এর সাথে নতুন কিছু প্ল্যান করবে, ওখানে গিয়ে একটা নতুন ধরনের জিনিস প্ল্যান করবে। তারপর কি করে বোস ভিয়েতনাম থেকে মোরক্কো যাওয়ার সময় এই তাইওয়ান এয়ারপোর্টে গিয়ে তার প্ল্যান ক্র্যাশ করে এবং সে মারা যায়। এখন এটা নিয়ে অনেক সমালোচনা আছে, মারা গেছে কি গেছে না, অনেক ধরনের ডিবেট আছে, অনেক কিছু ব্যাপার আছে। এটা কিন্তু শিওর না যে ওখানে মারা গেছে, এখনো আহ, তার নিয়ে সমালোচনা চলছে যে কোন দিন মারা গেছে। তার জন্য আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্রের মারা কোন দিন গেছিল সে কিন্তু ডেট আজ পর্যন্ত জানা যায়, ঠিক আছে। তারপরে তো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতে ইংরেজরা, ভারতে যে ইংরেজরা ছিল, সবাইকে, যে আজাদ হিন্দ ফৌজের সৈন্যগুলো সবাইকে তুলে নেয়, খুব অত্যাচার করে। এবং আম, আজাদ হিন্দ ফৌজের ম্যান যে তিনজন লিডার ছিল, শাহনওয়াজ হোসেন, গুরবক্স সিং ঢিল্লো আর পিকে সেহগাল, এদেরকে তুলে নিয়ে প্রচুর মারধর করে। এবং ওরা তবুও বলে যে আমরা আজাদ হিন্দ ফৌজের ছিলাম এবং আমরা যা করেছি একদম ঠিক করেছি, আমরা যা করেছি ঠিক করেছি। আর এইগুলো জিনিস পুরো খবরে ছড়িয়ে যায়, পুরো পেপারে, সারা ভারতের মানুষ পড়ে, সারা ভারতের মানুষ দেখছে প্রচুর অত্যাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এগুলো জিনিস প্রচুর অত্যাচার হয়, এগুলো জিনিস মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি করে ভারতের মানুষের উপর। হ্যাঁ, তারপরে ভারতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। একদিকে বোস এর যে সৈন্য সবাইকে ধরে নেয়, এবং খবরে সবকিছু ছড়িয়ে যায়, এবং একদিকে কি হয়, বোস মারা যায়। ভারতের মানুষের মধ্যে কিন্তু একটা চারদিকে আতঙ্ক ঢুকে যায়, ঠিক আছে। সবাই তারপর কি হবে, তারপরে কি হয়, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন খবর আসে। এদিকে নেভিদের একটা আলাদা কারণ আছে, নেভিরা বিদ্রোহ করে, এগুলো খবর শুনে নবীরা বিদ্রোহ করে, এদিকে এয়ারফোর্সরা বিদ্রোহ করে, সব সৈন্যরা বিদ্রোহ করে, সবাই আর সহ্য করতে না পেরে সবাই আস্তে আস্তে কি করে বিদ্রোহ করে। ব্রিটিশ যে আর্মিরা ছিল তারাও বিদ্রোহ, ব্রিটিশ আর্মিতে যারা ইন্ডিয়ান ছিল তারাও বিদ্রোহ করতে শুরু করে। ভারতে ব্রিটিশ আর্মি ছিল কত, ব্রিটিশ আর্মি ছিল 40,000, এবং ইন্ডিয়ান আর্মি ছিল কত, 25 লক্ষ। ইন্ডিয়ান আর্মি ছিল 25 লক্ষ, আর ব্রিটিশ আর্মি ছিল 40,000।
এবার বিদ্রোহের সময় এই 25 লক্ষ ভারতীয় আর্মিরাও বিদ্রোহ করতে শুরু করে দেখি যে চারদিকে এদিকে এয়ারফোর্স, নেভি, সবাই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে সবাই দেখছি আস্তে আস্তে বিদ্রোহ করছে। মানে 25 লক্ষ যে ইন্ডিয়ান আর্মি ছিল এরাও আর সহ্য করতে না পেরে দেখছি যে আস্তে আস্তে আমাদের আহ আহ, আহ, তোর করে দিচ্ছে, মানে তাদের চাকরি থেকে বরখাস্ত করছে। এই জন্য তারাও বিদ্রোহ করতে চালু করে এবং খবর খবর দেখছি যে অবস্থা খুব খারাপ। এবার এবার এই ব্রিটিশরা মনে মনে ভাবে যে ইংল্যান্ড থেকে তো আর আর্মি আনা যাবে না, কারণ ওয়ার্ল্ড ওয়ার টু টু চলছিল তখন। ওয়ার্ল্ড ওয়ার টু টু তখন প্রায় শেষ হলো। এই ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার পর আস্তে আস্তে কি হয়, এই 25 লক্ষের মধ্যে ভারতীয় আর্মিদের আস্তে আস্তে সবাইকে বাদ দিয়ে দেয়, কারণ বেতনের বেতন দেয় না, আস্তে আস্তে কি বাদ দিয়ে দেয়। বিদ্রোহটা আরো বেড়ে যায়। বিদ্রোহটা যখন আস্তে আস্তে 25 লক্ষের মধ্যে আর্মিদের বাদ দিয়ে দেয় তখন বিদ্রোহ আরো বাড়ে আরো বাড়ে। তো চারদিকে একটা আলাদাই ভারতবর্ষের মধ্যে চারদিকে এখানে বিদ্রোহ সেখানে বিদ্রোহ। এদের ব্রিটিশদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। এরা কিছু করতে পারতো না, কারণ সেখানে এদিকে ওয়ার্ল্ড ওয়ার টু তাদেরও অবস্থা কিন্তু পাতলা হয়ে গেছিল, অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এখানে। তারপরে এখন এখন প্রশ্ন আছে যে যে বোস কি করেছিল। এটাই করেছিল বোস, প্রথমে যে সূত্রপাতটা করেছিল বিদ্রোহের, এটাই করেছিল বোস। বোস কি করেছিল, এই যে বিদ্রোহ এতগুলো চারদিকে বোস মারা গেল, খবরাখবর চারদিকে ছড়িয়ে পড়লো, সবার মধ্যে একটা ভিতরে প্রত্যেকজনের খুনে একটা আলাদাই ক্ষোভ তৈরি হলো। এইগুলোই করেছিল বোস। পুরো দেশ বিদ্রোহ করে পুরো দেশ মেতে যায় স্বাধীনতার জন্য। এই পরিস্থিতি কিন্তু ব্রিটিশরা সামলাতে পারে না এবং ব্রিটিশ স্থির করে যে ভারতকে এবার স্বাধীনতা দিতেই হবে। ঠিক আছে, তো অবস্থা কিন্তু একদম খুবই খারাপ হয়ে যায় ব্রিটিশদের, আর পারে না। পিএম প্রাইম মিনিস্টার তখনকার ছিল ক্লাইমেট এটলি, ভারতে আসে, বলে ওয়ার্ল্ড ওয়ার, তখন ওয়ার্ল্ড ওয়ার টু, তারপরে ওয়ার্ল্ড ওয়ার টু কিন্তু ব্রিটিশরা জিতেছিল, জিতেছিল, আর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান টু জিতলো, তবু কেন ভারতকে ছেড়ে দিল? কারণ একটাই ছিল যে ভারতের সৈন্যদের বিদ্রোহ এতটাই ভয়ানক ছিল যে আর তারা কিন্তু পারছিল না, তাদের সাথে আর লড়ে উঠতে পারছিল না। ভারতীয়দের সৈন্যর বিদ্রোহটা এতটাই এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছিল। ঠিক আছে, আর এটাও মানে ভয় করছিল যে আবার যদি আজাদ হিন্দ ফৌজ চলে আসে তো আরো তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ক্লিমেন্ট অ্যাটলি একটা কথা বলেছিল যে আচ্ছা এখানে কোনো নরম দলের কোনো প্রভাব পড়েনি। এই ক্লিমেন্ট অ্যাটলি বলেছিল যে এই যে এতগুলো বিদ্রোহ এত কিছু, এখানে কি কোনো নরম দলের প্রভাব পড়ে নেই। মানে নরম দল কি, গান্ধীজি, জওহরলাল নেহরু, এরা কিন্তু নরম দলের ছিল। ঠিক আছে, এর কিন্তু এই যে ক্লিমেন্ট অ্যাটলি লোকটাকে, যেখানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এর সিগনেচার, কার সিগনেচার ছিল? ক্লিমেন্ট অ্যাটলির সিগনেচার ছিল। এই জন্যই বলা হতো যে মজবুরি কা নাম মহাত্মা গান্ধী হতা है। তখন এটাই হচ্ছে ব্যাপার যে এখান থেকেই প্রায় শেষ। ঠিক আছে, এর তারপরে দেশ স্বাধীন হয়ে যায়। তো আমাদের বোস, যাকে বস বলা হয়,